তা অ্যাজ পার আওয়ার রুটিন, আপনারা রুটিন একটা নতুন রুটিন পেয়েছেন। তা পুরনো রুটিনটা যারা নতুন জয়েন করেছে, পুরনো রুটিনটা তারা আগে পাননি। তা আমাদের যে নতুন রুটিনটা রয়েছে সেই নতুন রুটিনে তা পুরাতন রুটিনটাকে ফলো করা হয়েছে, সেই সঙ্গে আমরা কিছু সাবজেক্ট অ্যাড করেছি। তো পুরনো রুটিনটাকে ফলো করেই আমাদের কিন্তু সঙ্গে আমরা 1 জুলাই থেকে যে নতুন সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করব সেটা ওর সঙ্গে প্লাস করে আছে। অর্থাৎ আমাদের পুরনো রুটিনে যেদিন যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো সেদিনই আছে। সঙ্গে আমরা প্রত্যেক দিন একটা করে নতুন সাবজেক্ট, অ্যালাইড সাবজেক্ট আমরা যুক্ত করেছি। অ্যালাইড সাবজেক্টগুলো আমাদের ছিল না আগে। তা অভিজ্ঞতা থেকে এবং ভারত সরকারের যে কেন্দ্রীয় হোমিওপ্যাথিক যে অর্গানাইজেশন সিসিএইচ, সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি, তাদের অনুমোদন সাপেক্ষে যে কোর্সটা আছে সেই কোর্সটাকে আমরা ফলো করছি। এবং যেহেতু একটা গভর্নমেন্ট এই সিলেবাসটা তৈরি করেছে, সেহেতু তাদের একটা প্রয়োজনীয়তা আছে বলেই তারা এইভাবে সিলেবাসে সেই সাবজেক্টগুলো ইনক্লুড করেছে। আমরাও মনে করি যে ভালো করে হোমিওপ্যাথি শিখতে গেলে অ্যালাইড সাবজেক্টগুলো আমাদের পড়াশোনা করা দরকার। তা আমরা বিভিন্ন সময় আলোচনা করে বলেছি যে আমরা পৃথিবীর ইতিহাসে, হোমিওপ্যাথির ইতিহাসে যেটা দেখেছি যে তারাই ভালো হোমিওপ্যাথ হয়েছে দূর হওয়ার মানে কনভার্টেড ফ্রম অ্যালোপ্যাথ। অ্যালোপ্যাথ থেকে যারা হোমিওপ্যাথিতে এসছে তারাই গোটা পৃথিবীতে হোমিওপ্যাথির দিকপাল হয়েছে। সেটা যেমন আমেরিকাতে হয়েছে, ইংল্যান্ডে হয়েছে, জার্মানে হয়েছে, ভারতবর্ষে হয়েছে, কলকাতাতে হয়েছে। তা আমরা বিদেশে যে সমস্ত ডাক্তারের নাম জানি, তা যেমন আমরা যাদের পাঠ্যপুস্তক পড়াশোনা করি, পাঠ্যপুস্তক যাদের আমরা ফলো করি, তাদের মধ্যে প্রায় সবাই কিন্তু অল আর কনভার্টেড ফ্রম অ্যালোপ্যাথ হ্যান্ডস। তা এবার হচ্ছে সেখানে আমরা ব্যাখ্যা করেছিলাম যে কেন অ্যালোপ্যাথ থেকে যারা হোমিওপ্যাথিতে আসে তারা কেন ভালো হোমিওপ্যাথ ডাক্তার হয়। তা হোমিওপ্যাথির যে মূল নীতিটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ। তাই ব্যক্তি স্বাতন্ত্রীকরণটা তারাই ভালো করতে পারে যারা হিউম্যান বডির যে অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, প্যাথোলজি, গাইনোকোলজি, এই সমস্ত অর্গানগুলোকে ভালো চেনে। হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলোতে, সেটা ভারতবর্ষে বলুন, বাংলাদেশে বলুন, সমস্ত দেশেই কিন্তু হোমিওপ্যাথি যারা যে কোর্সটা আছে তাদেরও কিন্তু অ্যালাইড সাবজেক্টগুলো আছে। এবং এই অ্যালাইড সাবজেক্ট যে অথর, তা অথর কিন্তু একটাই অথরকে ফলো করা হয়। যেমন আমরা যে আমরা আমাদের স্টুডেন্ট লাইফে যেটা পড়েছি, অ্যানাটমি পড়েছি, গ্রে অ্যানাটমি। তা গ্রে অ্যানাটমি অ্যালোপ্যাথরাও পড়ে, এমবিবিএসও পড়ে, হোমিওপ্যাথরাও পড়ে। এখন যে ডিগ্রি কোর্স বিএসএমএস আছে, আমাদের সময় বিএসএমএস কোর্স তখনও জন্ম হয়নি, তখন একটাই মাত্র হাইস্ট ডিগ্রি ছিল, সেটা ছিল ডিএমএস। তা আমরা যারা ডিএমএস পড়াশোনা করেছি আমাদেরও কিন্তু অ্যানাটমি, গ্রে অ্যানাটমিকে ফলো করা হয়েছিল। অর্থাৎ সোজা বাংলা কথা যেটা বলা হয় যে এমবিবিএস কোর্সের যে অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, গাইনোকোলজি যাদের যাদের লেখা বই ফলো করা হতো, আমাদেরও ঠিক সেই বইগুলো ফলো করা হতো। তা এখন আমরা কিন্তু পড়াশোনা করেছি অ্যালাইড সাবজেক্ট যেগুলো অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, গাইনোকোলজি, শুধু পাস করার জন্য যেটুকু পড়ার দরকার সেটুকু। আমরা তেমন গভীরে কিন্তু পড়াশোনা করিনি, এটা বাস্তব সত্যি কথা। তা যারা এমবিবিএস থেকে বা এফআরসিএস করে যারা হোমিওপ্যাথি শিখতে এসছে, তারা কিন্তু তাদের যে হিউম্যান বডি সম্বন্ধে তাদের ধারণাটা আমাদের চেয়ে অনেক বেশি
প্রখর এবং গভীর, যার ফলে তারা কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণটা ভালো করতে পারে। আর ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণটা যারা ভালো করতে পারবে তারাই কিন্তু ভালো হোমিওপ্যাথ ডাক্তার হবে। তা আমাদের সিস্টেমে এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যীকরণ করে আমরা এভলিউশন অফ সিমটমসের বেসিসে অর্গানকে ভিত্তি করে রিপোর্টাইজেশন করে বিভিন্ন রকম সাবজেক্টিভ অবজেক্টিভ সিমটমসকে অ্যানালিসিস করে যে মেডিসিন সিলেক্ট করি, সেটাই হয় পারফেক্ট সিলেকশন। তা সেই জন্য আমাদের সাবজেক্টের মধ্যেও কিন্তু সমস্ত অ্যালাইড সাবজেক্টগুলো যুক্ত করা হয়েছে। তাহলে অ্যাজ পার আওয়ার রুটিন আজকের আমাদের যে সাবজেক্টটা পড়ানোর কথা তার নাম হচ্ছে প্যাথোলজি। তা প্যাথোলজির ব্যাখ্যাটা আমরা আগে বলেছি, আমরা ফিজিওলজি জানি, প্যাথোলজিও জানি। তাহলে ফিজিওলজিটা হচ্ছে নর্মাল ফাংশন অফ দ্য বডি, আর প্যাথোলজি হচ্ছে অ্যাবনর্মাল ফাংশন অফ দ্য বডি। অর্থাৎ রোগ হলে যে সমস্ত হিউম্যান বডিতে যে অ্যাবনর্মাল কন্ডিশন তৈরি হয়, সেই অ্যাবনর্মাল কন্ডিশনকে অ্যানালিসিস করে আমরা ডিজিজ ডায়াগনোসিসগুলো করে থাকি। তাহলে এবার হচ্ছে, তাহলে প্যাথোলজিটা হচ্ছে অ্যাবনর্মাল ফাংশন অফ দ্য বডি, মানে হিউম্যান বডি। বডি বলতে আমরা অ্যানিম্যাল বডির কথা বলছি না, আমরা যেহেতু হিউম্যান ট্রিটমেন্টটা করব সেই জন্য হিউম্যান বডি নিয়ে আমরা আলোচনাটা করব। এবার হচ্ছে আমাদের প্যাথোলজি অনেকগুলো চ্যাপ্টার পড়া হয়ে গেছে। যারা নতুন জয়েন করেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটা ভাগ ভাগ করে একটা প্লে লিস্ট করা আছে। তা প্লে লিস্টের মধ্যে আমাদের যে সাবজেক্টগুলো আলোচনা হয়েছে, যেগুলো ক্লাস হয়েছে, সেগুলো কিন্তু আলাদা ভাগ ভাগ করে দেওয়া আছে। আমরা যেমন ভাগ ভাগ করে দিয়েছি, হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা পেন পিকচার একটা চ্যাপ্টার আমরা করেছি। তারপরে হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা একটা চ্যাপ্টার করেছি। অর্গানন অফ মেডিসিন একটা চ্যাপ্টার করেছি। তারপরে হোমিওপ্যাথিক ফার্মেসির একটা চ্যাপ্টার করেছি। হোমিও ফিলোজফির একটা চ্যাপ্টার করেছি। আমরা সেই সঙ্গে প্যাথোলজির একটা চ্যাপ্টার করেছি। প্যাথোলজিতে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তা যারা নতুন জয়েন করছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের ওই যে ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে গণস্বাস্থ্য, আপনারা অন্যভাবে সার্চ করলে ওটাকে গণস্বাস্থ্যটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চিং বক্সে গিয়ে সেবা কিওর লিখলে কিন্তু আমাদের চ্যানেলটা খুলে যাবে। সেখানে চ্যানেলটা খুলে গেলে সেখান থেকে আপনারা দেখবেন প্লে লিস্টটা পেয়ে যাবেন। প্লে লিস্টে গিয়ে আপনারা সেখানে যেই সাবজেক্টটা নিয়ে পড়তে চান বা শুনতে চান, সেখানে আপনারা ক্লিক করলে সেই সাবজেক্টগুলোর একটা লিস্ট বেরিয়ে যাবে, যেটা আপনার পছন্দ সেটা আপনারা দেখবেন। তা প্যাথোলজিটা আমি দেখতে অনুরোধ করব, যে প্যাথোলজি অনেকগুলো ক্লাস হয়েছে, সমস্তগুলো হয়েছে। এরপরে আমরা নতুন 1 জুলাই থেকে যে নতুন ক্লাসগুলো করব, অ্যানাটমি, ফিজিওলজি ইত্যাদি ইত্যাদি, সেগুলো প্লে লিস্ট করা হয়নি। সেটা যখন ক্লাস শুরু হবে তখন আলাদা করে প্লে লিস্টে আমরা আলাদা করে পোস্ট করব। তা আজকের যে আমাদের আলোচ্য বিষয়, আমরা এতদিন কফ নিয়ে আলোচনা করেছি, রক্ত নিয়ে আলোচনা করেছি, ইউরিন নিয়ে আলোচনা করেছি। তা রক্তের তো বিশাল মানে পরিধি। তা রক্ত নিয়ে আমরা আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে ফাংশন অফ ব্লাড এলিমেন্টস। ফাংশন অফ ব্লাড এলিমেন্টস, দ্যাট মিনস রক্তের বিভিন্ন পদার্থের কাজ। তা রক্তের বিভিন্ন কাজ নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তা আমি রক্তের এই বিভিন্ন কাজ সম্বন্ধে আলোচনা করার আগে কিছু কিছু বাস্তব অভিজ্ঞতার কথা বা বাস্তব চিত্রটা তুলে ধরছি। আপনারা কম বেশি অনেকে রক্ত পরীক্ষা করতে দেখেছেন বা নিজেরা রক্ত পরীক্ষা করিয়েছেন কোনো ল্যাব থেকে। তো রক্ত আপনার কোথা থেকে নেয়? আপনার শিরা থেকে রক্তটা নেয়, কালেক্ট করে।
করে একটা কন্টেনারের মধ্যে, ছোট কন্টেনার, তার মধ্যে ওরা রাখে। রাখার পরে কি করে দেখবেন, একটু সেক করে, অর্থাৎ ঝাঁকুনি দেয়, একটু হাতে ঝাঁকুনি দিয়ে। কেন এটা করে? রক্তে, আমাদের দেহে যখন রক্ত চলাচল করে, রক্ত কিন্তু আমাদের মানে লিকুইড অবস্থায় রক্তে সারা দেহের মধ্যে সঞ্চালন করে, রক্ত কিন্তু জমাট বাঁধে না। তাহলে রক্ত যখন কোনো কারণে আমাদের হাত পা যদি কেটে যায়, কোনো আঘাত লাগে, সেখান থেকে যদি রক্ত বেরিয়ে আসে, তাহলে দেখা যায় যে অদ্ভুত একটা ব্যাপার, সেই রক্তটা জমাট বেঁধে যায়। তা প্রকৃতির এমনই খেলা, যদি রক্তটা যদি জমাট না বাঁধতো, তাহলে হাত পা কেটে গেলে আমাদের দেহে যত রক্ত আছে সব বেরিয়ে যেত। তাহলে এই জমাট বাঁধার ফলে কি হচ্ছে? জমাট বাঁধার ফলে আমাদের রক্তের আর ওই জমাট বেঁধে যায় বলে আর রক্তটা আর বেশি বেরোতে পারে না। তাহলে আমাদের এই রক্তক্ষরণ থেকে আমাদের প্রোটেক্ট করে রক্ত বাঁধাটা। রক্ত বাঁধাটা এটা প্রোটেক্ট করে। আচ্ছা, আর একটা বিষয় যেটা, সেটা যাদের অভিজ্ঞতা আছে জানেন, যে একটা রোগ আছে, তার নাম হচ্ছে হার্ট ব্লক। তা হার্ট ব্লকটা কেন হয়? হার্ট ব্লক হয় আমাদের যে কার্ডিয়াক যে মানে ভেন, মানে কার্ডিয়াক যে ব্লাড ভেসেলগুলো আছে, যে কার্ডিয়াক মেজর আর্টারি বা ভেন, করোনারি আর্টারি ইত্যাদি, এই সমস্ত জায়গায় রক্ত জমাট বেঁধে যায়। এই রক্ত জমাট বেঁধে গেলে প্রাথমিক স্তরে অ্যালোপ্যাথ ডাক্তাররা কি সাজেস্ট করে? যেখানে এনজিওগ্রাফি বা প্লাস্টিক সার্জারি কিংবা বাইপাস সার্জারি প্রয়োজন নেই, সামান্য ব্লকেজ হয়েছে, সেই ক্ষেত্রে তারা যেটা করে যে রক্ত যাতে জমাট না বাঁধে, সেই জন্য তারা একটা ওষুধ দেয় রক্তটাকে তরল রাখার জন্য, যাতে রক্তটা জমাট না বাঁধে। তা যাই হোক, এটা হচ্ছে এই ফাংশনগুলো যদি আমরা না জানি, এই প্যাথোলজি বা ফিজিওলজিটা যদি না জানি, তাহলে আমরা শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করলে হবে না। আমাদের মেকানিজম, হিউম্যান বডির মেকানিজমটা জানতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা কিন্তু সাকসেসফুল ডাক্তার হতে পারব। তা সেজন্য আমরা যে সাবজেক্টগুলো শুরু করছি, যেটাকে আমরা অ্যালাইড সাবজেক্ট বলি, সেই সাবজেক্টগুলো কিন্তু আমাদের অবহেলা করলে চলবে না। অনেকে দেখেছি একটা বাংলা মেডিকেল কিনে তারা ডাক্তারি করছে, তারা না জানে অ্যানাটমি, না জানে ফিজিওলজি, না জানে অর্গানন অফ মেডিসিন। যে অর্গানন অফ মেডিসিন হোমিওপ্যাথির ভিত্তি, সেই অর্গানন অফ মেডিসিন বলে একটা যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। ফলে তারা কীরকম হোমিওপ্যাথ ডাক্তার হতে পারে সেটা কল্পনাই করতে পারেন। তা যাই হোক, আমরা কিন্তু সেই ধরনের ডাক্তার হতে চাই না। আমাদের যদিও ডিউরেশনটা খুব সংক্ষিপ্ত, অল্প সময়, 1 বছরের মধ্যে আমরা স্ট্যান্ডার্ড ডাক্তার হতে চাই। এই 1 বছরের মধ্যে আমরা, এটা আমাদের চ্যালেঞ্জ, আশা করি সেই চ্যালেঞ্জটা আপনারাও নেবেন। যে কোনো কোয়ালিফাইড ডাক্তারের চেয়েও আপনারা যাতে ভালো ডাক্তার হতে পারেন, তার জন্য আমার কিন্তু আপ্রাণ চেষ্টা থাকবে। আমি যেমন পরিশ্রম করছি, তেমনি আশা করব যে আপনারাও উপযুক্ত ডাক্তার হওয়ার জন্য আপনারাও চেষ্টা করবেন, এবং এর জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমি সর্বতোভাবে আপনাদের সহযোগিতা করব। এবার আসা যাক, যে আমরা শুরু করেছিলাম রক্তের বিভিন্ন পদার্থের কাজ নিয়ে, ফাংশন অফ ব্লাড এলিমেন্টস।
তাহলে এটা আমাদের আজকে বোঝার চেষ্টা করতে হবে। তা ব্লাডের মধ্যে কি আছে, ব্লাড কি করে, ব্লাড অক্সিজেন সাপ্লাই দেয়। আমরা এর আগে একটা ক্লাস করেছি যে করোনা আবহতে, করোনা যে আক্রান্ত হলে একটা কষ্টকর উপসর্গ দেখা দেয়, সেটা হচ্ছে যে রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। এই অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার জন্য আমরা যে যন্ত্রটা, মানে অক্সিজেনের পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, ছোট্ট একটা যন্ত্র, সেটাকে বলা হয় পালস অক্সিমিটার। এই পালস অক্সিমিটার, এটা আমরা একটা ক্লাসও করেছি। পালস অক্সিমিটার দিয়ে আমরা আমাদের শরীর যে অক্সিজেনের পরিমাপ, সেটা পরিমাপ করতে পারি। তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে, যে বোঝা যাচ্ছে যে আমাদের দেহে অক্সিজেনের একটা পরিমাপ আছে, পরিমাণ আছে, সেটা সেই অক্সিজেনটা সাপ্লাই দেয় কে? সেই অক্সিজেনটা সাপ্লাই দেয় হচ্ছে রক্ত। রক্তের লোহিত কণিকা, যাকে অক্সি হেমোগ্লোবিন রূপে দেহের বিভিন্ন কোষে অক্সিজেন পরিবহন করে। তাহলে অক্সিজেনটা কিভাবে যায়? অক্সিজেনটা যায়, আমরা প্রকৃতিতে যে অক্সিজেন আছে, বায়ুতে যে অক্সিজেন আছে, বাতাস আছে, সেই বাতাস থেকে আমরা কিন্তু অক্সিজেনটা গ্রহণ করি। আমরা গ্রহণ করি, নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেখানে আমাদের দেহের মধ্যে অক্সিজেনটা যায়। তাহলে অক্সিজেন গিয়ে আমাদের কি করে? এই অক্সিজেন সেখানে রক্তের মধ্যে যে লোহিত কণিকা আছে, তাকে অক্সি গ্লোবিন চেহারা নিয়ে দেহের বিভিন্ন কোষে, আমাদের যে দেহটা, সেই দেহটা হচ্ছে বিভিন্ন কোষের মধ্যে কোষ রয়েছে। কোষ থেকে তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় সিস্টেম। আমাদের যে মানব দেহটা, এই মানব দেহটা তৈরি হয় কিভাবে? আমাদের দেহে অসংখ্য সেল আছে, সেই সেলগুলো দিয়ে তৈরি হয় একটা টিস্যু। সেই টিস্যু থেকে তৈরি হয় আমাদের বিভিন্ন রকম সিস্টেম। আমাদের অনেক রকম সিস্টেম আছে, কার্ডিয়াক সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম আছে। এই সিস্টেমগুলো তৈরি হয়। তাহলে অক্সিজেন কি করে? অক্সিজেন হচ্ছে রক্তের লোহিত কণিকা, মানে যেটাকে আরবিসি বলি আমরা, সেই আরবিসি অক্সি হেমোগ্লোবিন রূপে দেহের বিভিন্ন কোষে অক্সিজেন পরিবহন করে। এই কোষগুলোর মধ্যে যদি অক্সিজেন না যায়, তাহলে কোষগুলো মরে যেতে পারে। তাহলে কোষগুলোকে সজীব রাখার জন্য আমাদের দরকার হচ্ছে অক্সিজেন। আর সেই অক্সিজেনটা আমরা পাই কিভাবে? সেই অক্সিজেনটা পাই হচ্ছে বায়ু থেকে। আমরা যে অক্সিজেনটা নিই, সেটা শ্বাসনালী দিয়ে আমাদের যে লাংস অর্থাৎ ফুসফুসে গিয়ে সেখানে এটা ছড়িয়ে যায়। কিভাবে? আরবিসির মাধ্যমে অক্সি হেমোগ্লোবিন একটা স্ট্রাকচার তৈরি করে দেহের বিভিন্ন অংশে সেইগুলো পরিবহন করে। এবার আসা যাক আমাদের রক্তের মধ্যে আর কি কি আছে। এই রক্তের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা যখন শ্বাস নিই, অক্সিজেনটা শ্বাস নিই, আর আমরা যখন যে বায়ুটা ছাড়ি, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তা আমরা ছোটবেলায় পড়েছি, গাছ কি করে? তার পাতার মাধ্যমে অক্সিজেনকে শুষে নেয়, নিয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। যার জন্য রাতের বেলায় গাছতলা থাকা নিষেধ। তার কারণটা হচ্ছে, কেন গাছতলায় থাকা নিষেধ? কেন নিষেধ? এই জন্য যে রাতের বেলায় গাছ তার কার্বন ডাই অক্সাইডটা নির্গত করে, এবং সেই নির্গত, সেটা হচ্ছে একটা বিষাক্ত জিনিস, সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। আমরাও কিন্তু তেমনি বাতাস থেকে অক্সিজেন নিই,
বাতাস থেকে অক্সিজেন নিয়ে কি করি, লাংসের মধ্যে দিয়ে নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা প্রশ্বাসের সঙ্গে যেটা আমরা শ্বাস ত্যাগ করি, শ্বাস যেটা ত্যাগ করি, সেই সময় আমাদের দেহের যে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই অক্সাইডটাকে আমরা নির্গত করি। তাহলে রক্তের প্লাজমা রস কোষ থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড বহন করে আনে। তাহলে আমাদের দেহে রক্তের মধ্যে যে প্লাজমা রস আছে, সেই প্লাজমা রস বলতে রক্তের একরকম রস আছে, সেই দেখবেন হাত পা কেটে গেলে একটা ওই রক্তটা জমানো বাঁধার পরে একটা লিকুইড পদার্থ গড়িয়ে পড়ে, ওটা হচ্ছে প্লাজমা। সেই প্লাজমা রসটা হচ্ছে রক্তের প্লাজমা রস কোষ থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড বহন করে আনে, করে আমরা সেই কার্বন ডাই অক্সাইডটাকে আমরা যে শ্বাস ত্যাগ করি সেই সময় ওটা বাইরে বেরিয়ে যায়। এবার হচ্ছে আমরা মানুষ বেঁচে থাকার জন্য সে মাছ মাংস ডিম দুধ যাই খান না কেন কিছু খেতে হয়। তাহলে আমরা বাঁচার জন্য কিছু খাই, সেই খাদ্যটা কি হয়, প্লাজমা রস, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, চর্বি কণা ইত্যাদি কোষে সাপ্লাই হয়। তাহলে আমরা যে খাবারগুলো খাই সেগুলো বিভিন্ন রকম পাচন প্রক্রিয়ার মাধ্যমে এবং প্লাজমা রস, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, চর্বি কণা ইত্যাদি কোষে সেটা সাপ্লাই দেওয়া হয়। এবার হচ্ছে আমাদের দেহে একটা টেম্পারেচার আছে। এই টেম্পারেচারের মধ্যে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে একটা সমতা আছে। দেখবেন সুস্থ শরীরে কিন্তু তাপমাত্রার একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। এই যে সমতাটা, এই তাপমাত্রার সমতা, তাপের যে সমতা রক্ষা করার জন্য রক্তর একটা ভূমিকা আছে। রক্ত শরীরের বিভিন্ন অংশের তাপ পরিবহন করে। তাহলে রক্তটা কি হয়, এই রক্তটা, হার্ট ইজ দ্য পাম্পিং স্টেশন। হার্ট পাম্প করে রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দেয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, আমাদের ব্রেনে এই রক্তটা ছড়িয়ে দেয়। এই ছড়িয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, তাহলে সারা শরীরে যখন ছড়িয়ে যাচ্ছে রক্তটা, ডিউ টু পাম্প অফ দ্য হার্ট, হার্টের যে পাম্পের ফলে যে সারা শরীরে রক্ত ছড়িয়ে যায়, তার ফলে হচ্ছে কি তাপের একটা সমতা রক্ষা করে এই রক্ত। এবার আসা যাক, আমরা কিছু বর্জ্য পদার্থ পরিত্যাগ করি, তাহলে ওয়েস্ট প্রোডাক্টস। সেই ওয়েস্ট প্রোডাক্টসটা দেহের রেচন ক্রিয়া সম্পাদনের জন্য আমাদের দেহের মধ্যে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রটার নাম হচ্ছে লিভার। লিভার থেকে কি হয়, লিভার থেকে ইউরিয়া তৈরি হয়। সেই ইউরিয়া রক্তের মাধ্যমে কোথায় যায়, কিডনিতে প্রবেশ করে এবং সেটা বেরিয়ে যায়। তা যেটা বেরিয়ে যায় তাকে আমরা কি বলি, ইউরিয়াটা বেরিয়ে যায়, ইউরিয়া লিকুইড অবস্থায় ইউরিয়া বেরিয়ে যায়। এই ইউরিয়া থেকে নামকরণটা করা হয়েছে ইউরিন। অর্থাৎ যেটা বেরিয়ে যায়, ইউরিয়া সহ যে লিকুইড পদার্থটা কিডনি থেকে এসে আমাদের ইউরিনাল ব্লাডের জমা হয়ে সেটা যখন ইউরেথ্রা দিয়ে বেরিয়ে যায়, সেটা বোথ মেলেরও হয়, ফিমেলেরও হয়, সবারই হয়, স্ত্রী পুরুষ সবার ক্ষেত্রেই একই ফাংশন। সেটা হচ্ছে লিভারের থেকে যে ইউরিয়া তৈরি হয় রক্তের মাধ্যমে কিডনিতে সেটা প্রবেশ করে, সেটা ছাঁকুনি, কিডনি এটা হচ্ছে ছাঁকুনি। তা অসংখ্য নেফ্রন আছে, সেই ছাঁকুনির মধ্যে দিয়ে
যে ওয়েস্ট প্রোডাক্টসগুলো, সেই ওয়েস্ট প্রোডাক্টসগুলো যেহেতু ইউরিয়া থেকে তৈরি হয় বলে নাম হচ্ছে ইউরিন, সেই ইউরিনটা ইউরেটার দিয়ে কিডনি থেকে নেমে আসে, ইউরেটার দিয়ে একটা দুই পাশে আমাদের তলপেটে দুই পাশে দুটো নালী আছে, সেই কিডনি থেকে নেমে আসে, নেমে সেটা আস্তে আস্তে এসে জমা হয় ইউরিনাল ব্লাডারে। তা ইউরিনাল ব্লাডার থেকে অরিফিস অফ দ্য সেক্সুয়াল অর্গান সেই পর্যন্ত যে যে নালীটা, যে প্যাসেজটা, তাকে বলা হয় ইউরেথ্রা। তা এই ইউরেথ্রাতে কোনো কোনো সময় ইনফেকশন হয়, ইনফেকশন হলে তাকে আমরা বলি ইউরেথ্রাইটাইসিস, অর্থাৎ ইউরেথ্রা একটা প্রদাহ হয় বিভিন্ন রকম ইনফেকশনের জন্য। তা সেখানে যখন আমরা ইউরেথ্রা দিয়ে যখন বেরিয়ে যায় যে জিনিসটা, তাকে বলি আমরা ইউরিন। তাহলে ইউরিনের মাধ্যমে আমাদের যে ওয়েস্ট প্রোডাক্টস যেগুলো, যে সমস্ত বর্জ্য পদার্থ, সেগুলো বেরিয়ে যায়। এবার হচ্ছে আমরা বিভিন্ন রকম হরমোনের কথা জানি, সেক্স হরমোন, বিভিন্ন রকম হরমোন আছে। তাই এই হরমোনটা কি? এটা শরীরের বিভিন্ন নালীবিহীন গ্রন্থি। আমরা ব্লাডকে পরিবহন করার জন্য আমাদের বিভিন্ন রকম ভেসেল আছে, বিভিন্ন রকম ভেসেল আছে। সেই ভেসেলগুলোর নাম হচ্ছে আর্টারি, ভেন, ক্যাপিলারিস, কৈশিক জালিকা, বিভিন্ন টাইপের ব্লাড ভেসেল আছে। কিন্তু আমরা যে হরমোনের কথা বলছি, হরমোনের কিন্তু কোনো ভেসেল নেই, এটা নালীবিহীন একটা গ্রন্থি। বিভিন্ন জায়গায় হয়, যেমন টনসিলাইটিস হয় টনসিলের জন্য। তা বিভিন্ন হরমোন আমাদের দেহের মধ্যে আছে, কোথাও কোথাও সেক্স হরমোন আছে, মহিলাদের কিছু আলাদা হরমোন আছে। তা এই হরমোনগুলো হচ্ছে ভেসেললেস গ্রন্থি, ভেসেললেস, অর্থাৎ তার কোনো কিন্তু পরিবহন করার মতো কোনো রকম লিঙ্ক বা ডাক অথবা কোনো রকম প্যাসেজ নেই। এটা নালীবিহীন একটা গ্রন্থি। সেই গ্রন্থিটা এক প্রকার রাসায়নিক রস তৈরি হয় বা রক্ত দ্বারা বাহিত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বৃদ্ধি ও বিপাক ক্রিয়ার সহায়তা করে। এই যে হরমোনগুলো, যে অনেক সময় আপনার বিভিন্ন রকম হরমোনিক ডিসঅর্ডার দেখতে পান। একটা পুরুষের গলা, একটা মেয়েদের গলা ভিন্ন স্বর, আপনি গলার স্বর শুনে বুঝতে পারবেন যে এটা মেয়েদের গলা না ছেলেদের গলা। এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে কে? হরমোন, বিভিন্ন রকম হরমোন। এই হরমোন কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই এই হরমোনগুলো কোনো ডাক নেই। এই হরমোনগুলো গ্রন্থিগুলো তার গ্রন্থিতে তৈরি হয়। সেটা কিভাবে হয়? রস বা রক্ত দ্বারা বাহিত হয়ে শরীরের বিভিন্ন যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো বৃদ্ধি বা বিপাক ক্রিয়া করে। এবার আসা যাক রক্তের আরেকটা ভূমিকা। রক্ত কি করে? রোগ প্রতিরোধ করে। রক্ত রোগ প্রতিরোধ করে কিভাবে? রক্তের মধ্যে একটা জিনিস আছে, তাকে বলা হয় WBC। WBC বলা হয়। এই WBC তার একটা ভূমিকা আছে। একটা ভূমিকা হচ্ছে, কয়েক প্রকার শ্বেতকণিকা আছে যেগুলো ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে শরীরকে জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে। এই একটা ফাংশন, অর্থাৎ যে ফাংশনটা হয় সেই ফাংশনটার নাম হচ্ছে ফেগোসাইটোসিস। এই প্রক্রিয়ার মাধ্যমে শরীরকে
জীবাণু, যে কোনো জীবাণু থেকে আক্রমণ থেকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? সেখানে এক প্রকার শ্বেতকণিকা, সেটা কি করে, আমাদের দেহের যে অংশ আছে সেখানে তার যে কৌশিক জালিকা, কৌশিক নালী, যেগুলো ভেদ করে বাইরে আসে, বাইরে এসে জীবাণুকে সাঁড়াশির মতো করে ধরে গিলে ফেলে। অর্থাৎ যেই সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া দেহে আক্রমণ করে, তা আমাদের রক্তের মধ্যে যে WBC আছে, সেই WBCর বিভিন্ন রকম ফাংশন আছে। তার মধ্যে একটা ফাংশনকে বলা হয় ফেগোসাইটোসিস প্রক্রিয়া। এই ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সেই জীবাণুকে গিলে ফেলে মেরে ফেলে দেয়। অর্থাৎ সাঁড়াশির মতো আক্রমণ করে তাকে গিলে ফেলে মেরে ফেলে দেয়। আর একটা প্রক্রিয়া আছে, WBC একটা অ্যান্টিবডি তৈরি করে। এই WBC অ্যান্টিবডি তৈরি করে। অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হলে কি হয়, রোগ প্রতিরোধ করতে পারে, রোগকে প্রবেশ করতে দেয় না, অর্থাৎ দারোয়ানের কাজ করে। আমরা জানি, কম বেশি আমরা করোনা ভ্যাকসিন নিয়েছি। যারা একটু বয়স্ক লোক তারা প্রায় সবাই করোনা ভ্যাকসিন নিয়েছে। সরকার নির্দেশিত পথে অল্প বয়সের লোকদেরও এখন করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তাহলে এই করোনা ভ্যাকসিন দেওয়ার কি ফাংশনটা সেটা হচ্ছে, করোনা ভ্যাকসিন যেটা দেওয়া হয়, তাহলে সেই WBCর মাধ্যমে সেখানে একটা অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি তৈরি হলে তাহলে করোনা সংক্রান্ত যে সমস্ত ভাইরাসগুলো আছে তারা দেহের মধ্যে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেয়। তাহলে অ্যান্টিবডির ফাংশনটা, এই যে আমরা ভ্যাকসিন নিচ্ছি, এর আগেও বহু ভ্যাকসিনের কথা আমরা জানি, পোলিও ভ্যাকসিন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ভ্যাকসিন আমরা এর আগে দেখেছি। এখন ভয়াবহ করোনা আবহাওয়ার মধ্যে দিয়েও আমরা কিন্তু করোনা ভ্যাকসিন কথা জানি, অনেকে আমরা করোনা ভ্যাকসিন নিয়েছি। তাহলে নিয়েছি আমরা, যেহেতু মেডিকেল সায়েন্সটা পড়াশোনা করছি, তাহলে এর ফাংশনটা আমরা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে কি হয়, তাহলে আমাদের দেহে দুই ধরনের যে WBC যে ফাংশনটা, একটা হচ্ছে তার মধ্যে যে শ্বেতকণিকা, সেটা হচ্ছে কোনো রোগ আক্রমণ, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করলে সেটা করে কি, বাইরে থেকে বেরিয়ে এসে সেই ভাইরাস ব্যাকটেরিয়াকে সাঁড়াশির মতো ধরে সেটা গিলে ফেলে সেই ভাইরাস ব্যাকটেরিয়াটাকে বেড়ে দেয়। তাহলে WBC আমাদের রোগ প্রতিরোধ করে। আর আরেকটা জিনিস হচ্ছে, WBCর আরেকটা ফাংশন হচ্ছে, সেটা হচ্ছে যেটা আমরা বললাম যে আমরা করোনা ভ্যাকসিন যেগুলো নিয়েছি, সেটা তার কাজ হচ্ছে আমার দেহের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি করেছে, সেটাও কিন্তু WBC আমাদের দেহের মধ্যে একটা করোনা ভ্যাকসিন নেওয়ার ফলে সেখানে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে। অর্থাৎ করোনা ভাইরাস যদি আমার দেহে প্রবেশ করে তাহলে তাকে ঢুকতে দেবে না। তাহলে রোগ প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু আমাদের রক্তের যে WBC আছে সেটার একটা ভূমিকা রয়ে গেছে। তাহলে এবার আসা যাক, আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে যাদের হার্ট ব্লক হয় তাদের রক্ত জমাট বেঁধে যায়। জমাট বাঁধার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড হাই হলে অনেক সময় রক্ত জমাট বাঁধে। তা এবার হচ্ছে যে কারণে হোক না কেন যে রক্ত জমাট বাঁধাটা তৈরি হয়, তা এবার হচ্ছে এই রক্ত জমাট বাঁধে কেন? আমাদের দেহের মধ্যে যখন থাকে তখন তো রক্ত জমাট বাঁধে না। তাহলে রক্ত জমাট বাঁধে হচ্ছে শরীরের কোনো অংশ কেটে গেলে রক্তের একটা
জিনিস আছে, তার নাম হচ্ছে প্লেটলেট। এই প্লেটলেট বা অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তা কেন রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণটাকে বন্ধ করে এবং রক্তক্ষরণ থেকে আমাদের রক্ষা করে। রক্ত জমাট বাঁধার একটা সিস্টেম আছে। রক্ত জমাট বাঁধার সিস্টেমটা কি? সিস্টেম অফ কোয়াগুলেশন হচ্ছে রক্ত দেহের মধ্যে সঞ্চালনের সময়, যখন দেহের মধ্যে সার্কুলেশন হচ্ছে রক্ত, তখন কিন্তু জমাট বাঁধে না। কিন্তু কোনো স্থান কেটে গেলে রক্ত বের হয়ে তা বাতাসের সংস্পর্শে এসে ধীরে ধীরে রক্তটা জমাট বাঁধে। অর্থাৎ দেহের যখন থাকছে রক্তটা, তখন কিন্তু রক্ত জমাট বাঁধছে না। রক্ত কোনো কারণে হাত পা কেটে গেলে রক্তটা বাইরে আসলে, বাইরে কি থাকে? বাইরে প্রাকৃতিক যে বাতাস আছে, সেই বাতাসের সংস্পর্শে এলে কি হয়? আস্তে আস্তে জমাট বেঁধে যায়। এই রূপ জমাট বাঁধার জন্য প্রয়োজন হয় বিশেষ কয়েকটি পদার্থ। তাহলে এই জমাট যে বাঁধে, তার জন্য যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে কিছু এলিমেন্টস, এবং সেগুলো কি? সেগুলো হচ্ছে ফাইব্রোজেন। রক্ত প্লাজমার মধ্যে একটা জিনিস থাকে, তাকে বলা হয় প্লাজমার মধ্যে ফাইব্রিনোজেন একটা ভূমিকা পালন করে। আরেকটা হচ্ছে রক্ত প্লাজমার প্রোথ্রম্বিন, অর্থাৎ প্লাজমার মধ্যে রক্তের যে প্লাজমার মধ্যে প্রোথ্রম্বিন বলে একটা পদার্থ থাকে, সেটা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আর কি? রক্ত প্লাজমার ক্যালসিয়াম আয়ন, রক্তের মধ্যে প্লাজমার মধ্যে কি হচ্ছে? ক্যালসিয়াম আয়ন আছে, সেটাও কিন্তু রক্ত জমাট বাঁধার পক্ষে একটা ভূমিকা পালন করে। আর কি আছে? রক্ত প্লাজমার ভিটামিন কেও কিন্তু রক্ত প্লাজমা যে ভিটামিন কে, সেটাও কিন্তু রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। রক্তের কণিকায় এবং ক্ষতস্থানের টিস্যু থ্রম্বোনাইজেন নামক প্রোটিন থাকে। রক্তের কণিকায়, যে আমাদের ব্লাডের যে কণিকাগুলো আছে এবং ক্ষতস্থানের যে টিস্যুগুলো আছে, সেখানে কি আছে? প্রোথ্রম্বোনেজ বলে একটা প্রোটিন, সেই প্রোটিনটা হচ্ছে রক্ত জমাট বাঁধার পক্ষে সহায়ক। তাহলে আমরা জমাট বাঁধার ক্ষেত্রে কার কার ভূমিকা দেখলাম? এক নম্বর হচ্ছে ফাইব্রিনোজেন, 2 নম্বর হচ্ছে প্রোথ্রম্বিন, 3 নম্বর হচ্ছে ক্যালসিয়াম আয়ন, 4 নম্বর হচ্ছে ভিটামিন কে, আর একটা প্রোটিন, যে প্রোটিনটা হচ্ছে, যার নাম হচ্ছে থ্রম্বোকাইনেজেন। এই 5টা জিনিস রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তাহলে রক্ত কিভাবে জমাট বাঁধে? এবার আসা যাক, রক্ত কিভাবে জমাট বাঁধে। শরীরে কোনো অংশ কেটে গেলে ক্ষতস্থান হতে বের হওয়া রক্তের কণিকাগুলো ভেঙে কি হয়? থ্রম্বোকাইন হয়, এর পরিণত হয়। তারপরে এই থ্রম্বোকাইনিন ক্যালসিয়াম আয়ন ও ভিটামিন কে এর সাহায্যে প্রোথ্রম্বিন নামক এনজাইম পরিণত হয়। তারপরে থ্রম্বিন তখন প্লাজমার যে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন বলতে সুতো জাতীয় একটা রকম জিনিস তৈরি করে, একটা শক্ত
সরু জালিকার মতো তৈরি করে এই ফাইব্রিন জালে ব্লাড প্লেটলেটসগুলো মৃত আরবিসি কণিকাগুলো আটকে রাখে। অর্থাৎ আমাদের যে আরবিসি যে মানে সেলগুলো, সেগুলো মরে গেছে, মরে যাওয়ার ফলে কণিকাগুলোকে ওটা আটকে জমাট বেঁধে দেয়। তাই কোনো রক্তের জমাট বাঁধা বন্ধ করতে হলে রক্তটিকে বিকারে নিয়ে দ্রুত নাড়াচাড়া করতে হয়। যেটা আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের শরীর থেকে অনেক সময় ব্লাড টেস্ট করার জন্য, বিভিন্ন রকম ব্লাড পরীক্ষা করার জন্য যখন ইনজেক্ট করে রক্ত বের করা হয়, তখন কি করা হয়, তাকে দ্রুত নাড়াচাড়া করা হয় যাতে করে সে রক্ত জমাট বাঁধতে না পারে। ফলে ফাইব্রিনগুলো উপরে ভেসে ওঠে, তখন তাকে ছেঁকে বাদ দেওয়া হয়। এই ফাইব্রিনহীন রক্ত আর জমাট বাঁধতে পারে না। এই যে ফাইব্রিন যে নাড়াচাড়া করার ফলে যে উপরে যে অংশটা ভেসে উঠলো, সেটা যদি ছেঁকে নেওয়া যায় তাহলে রক্ত আর জমাট বাঁধতে পারে না। যদি অন্য কারোর শরীরে এই রক্ত ট্রান্সপ্লান্ট করতে হয়, আমরা অনেক সময় মানুষের রক্ত শূন্যতার জন্য বিভিন্ন রকম চিকিৎসা করার জন্য আমরা কি করি, একজনের রক্ত আরেকজনকে আমরা দিই, অথবা চিকিৎসার প্রয়োজনে কেনা রক্ত আমরা দিই। সেই ক্ষেত্রে কি হয়, সেই রক্তটাকে কি করা হয়, সেই রক্তটাকে ডিফাইব্রিন করা হয়, অর্থাৎ তাকে একটা বিশেষ পদ্ধতিতে, যাতে রক্ত জমাট না বাঁধে, সেই পদ্ধতিতে রক্তটা রাখা হয়। এছাড়া রক্তকে সঞ্চয় করে রাখতে অনেক সময় আমরা ব্লাড ব্যাংকে রক্তটাকে স্টোরেজ করে রাখি। সেই সময় কিন্তু তাকে, যাতে রক্ত জমাট না বাঁধে, সে একটা মেকানিজমের মাধ্যমে রক্তটাকে সংগ্রহ করা হয়। তাহলে আজকে আমরা এই রক্তের সামান্য কিছু বিষয় নিয়ে, বেশি আলোচনা করতে গেলে আপনারা ধরে রাখতে পারবেন না, সেই জন্য আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ফাংশন অফ ব্লাড এলিমেন্টস, রক্তের বিভিন্ন পদার্থের কাজ নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী দিন আমরা রক্তের অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করব।